আমরা যারা বাঙালিরা আছি না, তো আমাদের কাছে হিমালয় একটা বিশাল ব্যাপার। এবং মহাদেবজির যারা ভক্ত আছেন তাদের কাছেও কিন্তু হিমালয় একটা বিশাল ব্যাপার, আধ্যাত্মিক জায়গাতে মানে আধ্যাত্মিক দৃষ্টিকোণে। এবং সারা পৃথিবীর মানুষের কাছে হিমালয়টাই কিন্তু একটা বিশাল আকর্ষণের জায়গা। দেবাশিস দা, তোমাকে আজকের এপিসোডে আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাইব, হিমালয় তুমি তো গিয়েছো, হিমালয়ে সেখানে তুমি বিভিন্ন সাধুসঙ্গ তোমার হয়েছে। আসলে তোমার সাথে বসার পেছনে মূল কারণ যেটা থাকে প্রত্যেকটা এপিসোডে দাদা, সেটা হচ্ছে যে এই যে তুমি সাধু দর্শন করছো, সাধুদের সাথে মিট করছো, হ্যাঁ, দেখা হচ্ছে, তাদের কি কথোপকথন হচ্ছে, এইটা জানার একটা বিশাল আগ্রহ আমার থাকে। কেননা আমার সবে শুরু হয়েছে। তো হিমালয়ে যখন তুমি গেছিলে আর কি, সেই সময় তোমার বয়স কত ছিল? ধরো 22 কি 23 হবে ম্যাক্সিমাম, তার বেশি না। মানে তোমার সেই সময় সাধু দর্শন হচ্ছে? হ্যাঁ, সেই সময় হচ্ছে। এবং প্রত্যেক বছরে একবার করে বেরোতাম আমি। ধরো কোনোবারে কেদার আর বদ্রি দেখে চলে এলাম, একবার আমরা পঞ্চকেদার করলাম, একবার মুক্তিনাথ দেখতে চলে গেলাম, কোনোবার অমরনাথ গেলাম, এইভাবে দর্শন হয়েছে। তো মানে আজকে তোমার এই বয়সে এসে দাঁড়িয়ে আর কি, নর্মদা পরিক্রমার পায়ে হেঁটে তুমি করার পরে হিমালয়ে দর্শন করা একটা মানুষ, সাধারণ মানুষ যার দীক্ষা হয়নি, কিচ্ছু হয়নি, তার ক্ষেত্রেও মানে অ্যাজ এ হিউম্যান হিমালয় দর্শন করা কতখানি মানে প্রভাব ফেলে, তোমার কি মনে হয়? আমি সাধু দর্শনের কথা শুনবো, অলৌকিক কাণ্ড কারখানা সব আছে, এটা একটু তুমি বলো। হ্যাঁ, প্রভাব ফেলে বলতে দেখো, আমরা যখন গেছি তখন তো আমরা 9টা ছেলে মিলে বেরোতাম। আমাদের 3 জন ব্যাংকে চাকরি করতো, কেউ স্টেট গভর্নমেন্টের চাকরি করতো, কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো। তা আমরা ওই বছরে একবার সবাই মিলিত হয়ে 9 জন বেরোতাম। তো তার মধ্যে ধরো দীক্ষা মোস্ট অফ শুধু আমারই হয়েছিল সেই সময়, আর কারো হয়েছিল কিনা জানি না। আর তার মধ্যে একটা ছেলেই বিবাহিত ছিল, বাকি সবাই আনম্যারিড ছিলাম আমরা। আচ্ছা। তো ন্যাচারালি তোমার ওর প্রভাব, মানে প্রভাব বলতে তুমি কি বোঝাতে চাইছো? না, আমি বলছি মানে ধরো তুমি প্রথমবার একটা বিশাল একটা হিমালয়ের সামনে গিয়ে তুমি দাঁড়াচ্ছ, সেটা একটা তো প্রভাব ফেলবে, জাগতিক একটা প্রভাব সেটা। কিন্তু ভেতরের যে মানে আমি আমার বেড়াজালের বাইরে বেরিয়ে এই বিশাল একটা অন্য একটা মানে ফ্রিকোয়েন্সি জোনে চলে এলাম আর কি, অন্য একটা পরিবেশে চলে এলাম। তো সেটা আধ্যাত্মিক দৃষ্টিকোণেই আমি মূলত জানতে চাইছি যে সেটা কতখানি নাড়া দেয়, যে না ভাই, মানে আমি একা আমার জীবন চালাচ্ছি না, চালনকর্তা কেউ আছেন, পালনকর্তা কেউ আছেন, তো সেদিকে আমাকে তাকাতে হবে। হ্যাঁ, সেইটা যদি তুমি বলো, তো আমরা যেই বয়সে ঘুরেছি, আমি যেই বয়সে ঘুরেছি, সেই সময় ধরো মানে অল্প বয়সী ছেলেরা হলে যেন চিৎকার চেঁচামেচি করতে করতে যায়, খুব কষ্টের রাস্তাতেও চিৎকার চেঁচামেচি করে ভগবানকে দমে, কেউ গালি দিচ্ছে, ভগবান বসার জায়গা পেল না, এই মাথার উপরে বসেছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে এসব করতে করতে গেছি। হ্যাঁ, কিন্তু যখন নেমে এসেছি, ধরো ওখান থেকে ট্রেকিং করে আমরা সবাই হরিদ্বারে এসে 3-4 দিন থাকতাম, যখন নিচে নেমে আসতাম তখন তার রিয়েলাইজেশনটা, মন খারাপ। হ্যাঁ, মানে রিয়েলাইজেশনটা, তাহলে কি দেখে এলাম। আর যখন তুমি ওইখানে হাঁটছো, শরীর এত ক্লান্ত থাকে, তখন তোমার অন্য কিছুর দিকে হয় না, মানে চিন্তা হয় না। তো যেহেতু আমার দীক্ষা হয়েছিল, আমি ওখানে তো সবার সামনে তো ক্রিয়া করাও যায় না, তো আমি কোনোদিনও যদি সুযোগ হতো একটু আড়ালে আবডালে গিয়ে করতাম ওখানে, এবং করলে খুব তাড়াতাড়ি মন কনসেন্ট্রেট হয়, এটা তো দেখেছি আমি অ্যাকচুয়ালি। আর ওখানকার মানুষজন সত্যি খুব ভালো। মানে আমরা যখন গেছিলাম 81-82 সালে ধরো, তখন তো অত হোটেলও ছিল না, কিছুই ছিল না, থাকতে হতো গ্রামের কোনো বাড়িতে, আর গ্রামের মোড়ল মশাই হয় খেতে দিত, কিংবা যেই বাড়িতে উঠলে সেই বাড়ির লোক খেতে দিত, তার বিনিময়ে আমরা কিছু পয়সা দিতাম, ফ্রিতে নয়, বা ওরা পয়সা চাইতো না, কিন্তু আমরা নিজেদের ইয়েতেই দিতাম, যে না ঠিক আছে, একটা মানে খুবই গরিব মানুষ ওখানে, স্বাভাবিক, সেটা দেওয়াই দরকার। আচ্ছা, ধরো একটা মানুষ
তীর্থে যাচ্ছে, হিমালয় তো একটা তীর্থ। আচ্ছা, ছোট্ট একটা বলি এর সাথে, এই চ্যানেলে হিমালয়ের পথে পথে একটা অডিও সিরিজ আছে। তো মানে অ্যাকচুয়ালি আমার জীবনে যেটা ঘটছে আর কি, মা নর্মদার পরিক্রমার কথা জানা, শৈলেন্দ্রবাবুর তপভূমি নর্মদা তার অডিও সিরিজ এখানে যখন রেকর্ড করছি, সেখান থেকে তারপর তোমার সাথে যাওয়া অমরকণ্টকে, সেখানে গিয়ে অমরকণ্টকে মায়ের মূল মন্দির দর্শন করা। তো এখন হিমালয়ের পথে পথে রেকর্ড করেছি অডিও সিরিজ। এখন তোমার সাথে বসে আজকে এতগুলো এপিসোড পরে, মানে সেই 2022-এর পরে আজকে 2023-এর একেবারে শেষ বেলায় বসে হিমালয়ের এপিসোড তোমার সাথে চলছে আর কি, সামনে বসে শুনছে। তো মেবি হয়তো তোমার সাথে আমার হিমালয় দর্শন হবে। তুমি একদম আমাকে সরাসরি বলো, হিমালয়ে যখন তুমি গেছিলে, সাধু সন্ত সেখানকার যে অলৌকিক কাহিনী, হ্যাঁ, সেইটা দুটো একটা তুমি বলো। আর ধরো অলৌকিক কাহিনী আমি তোমায় দুটোই বলছি। হ্যাঁ, এই দুটো ঘটনাই ঘটেছিল। সেবার আমরা পঞ্চকেদার দর্শনে গেছিলাম। পঞ্চকেদারের মধ্যে 5 নম্বর কেদার হচ্ছে কল্পেশ্বর বা কল্পনাথ বলে। ওখানে বলা হয় শিবের জটা পড়েছিল। আচ্ছা। তো ওইখানে যেতে গেলে তোমার বদ্রীনাথের রাস্তাতেই হেলাং বলে একটা জায়গা আছে। তো আমরা আগে থেকেই খবর টবর নিয়ে নিয়েছিলাম, নিয়ে তোমার আমরা হেলাঙে নামলাম বিকেলবেলার দিকে, মানে তখন সন্ধে হবে। একটাই দোকান বাস যেখানে নামালো। আর না, ওখানে নামার পরে ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই রাত্রিবেলা তোমার কাছে থাকবো? তো বললো যে আমি তো বাড়ি চলে যাচ্ছি, আমি গ্রামে চলে যাবো, কারণ সন্ধ্যার আগে ওরা গ্রামে চলে যায়। তা আমরা তাহলে আমরা থাকবো কোথায় রাত্রিবেলা? আর রাত্রিবেলা মানে বিকেলবেলায় ঠান্ডায় কাঁপাচ্ছে, রাত্রিবেলা মানে সাংঘাতিক অবস্থা হবে। তখন ও উপর থেকে নিচে দেখালো একটা পাকা ঘর দেখালো, বললো ওইখানে একটা পুলিশ স্টেশন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, মানে ওই গারদ ফারদ সব করা আছে, হ্যাঁ, ঘর ফর সব রয়েছে, পাকা ঘর, তোমরা ওখানে চলে যাও, যারা আসে তারা ওখানেই রাত্রিবেলা থাকে, পরের দিন ওখান থেকে হাঁটতে হাঁটতে যায় অ্যাকচুয়ালি। তো আমরা দেখিয়ে দেওয়ার পরে আমরা দেখলাম যে কত হবে, হয়তো 600-700 ফুট নিচে। তো আমরা আচ্ছা ঠিক আছে, তো বলে আমরা আস্তে আস্তে করে নিচে ওইখানে গেলাম, গিয়ে দেখলাম যে যা হয় ধুলো ফুলো ভর্তি। আর হিমালয়ে তো আশেপাশে ওই ঝোপঝাড় ভেঙে নিয়ে এসে একটা ঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে আমরা যে যার আসন পাতলাম অ্যাকচুয়ালি। পাতার পরে তখন আমাদের মধ্যে ঠিক হয়েছে যে আরে সবই তো হলো, রাত্রের খাওয়া কি হবে? দোকানদারকে তো জিজ্ঞেস করা হয়নি খাওয়া কি হবে। আচ্ছা। তো আমাদের সঙ্গে একটা পোর্টার থাকতো। পোর্টার মানে কি, ও আমাদের ধরো মাল ক্যারি করতো অ্যাকচুয়ালি, পিঠের মধ্যে একটা লোক যতটা নিতে পারে বাকি সব আমরাই নিয়ে নিতাম। তো ওকে তখন জিজ্ঞেস করা হলো, যেহেতু ও লোকাল লোক, আর ও মেনলি ওরা রাস্তাগুলো দেখিয়ে দিত, এই রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে যাও, এইসব। তো ওকে যখন জিজ্ঞেস করা হলো, ও বললো যে এক কাজ করো, রাত্রে তো এখানে কিছু পাবে না, এখান থেকে কিছুটা ধরো 1/2 কিলোমিটারের মতো গেলে একটা ছোট্ট গ্রাম আছে। তো বললো তোমরা 2 বা 3 জন আমার সঙ্গে চলো, ওই গ্রামে গিয়ে বললে ওরা রুটি ফুটি হয়তো বানিয়ে দিতে পারে, তাছাড়া নাহলে খাওয়ার আর জুটবে না। ঠিক আছে। আমরা যথারীতি তোমার আমরা 3 জনে মিলে গ্রামের দিকে গেলে, হ্যাঁ গ্রামের দিকে যাওয়া হলো। আর হিমালয়ের অন্ধকার মানে কি, রাত্রিবেলা মানে টর্চ ছাড়া তুমি 1 হাত দূরের জিনিসও দেখতে হবে না, একদম মানে ডার্ক অন্ধকার থাকে। যাই হোক গ্রামে গেলাম, গ্রামবাসী যে ছিল তাদের চেঁচামেচি করে, এখানে ওরা সন্ধ্যাবেলার মধ্যেই পাল্লে শুয়ে পড়ে, যাতে কেরাসিন তেল তো ওদের পক্ষে খুব মুশকিল। তো ডাকাটাই করাতে একজন বেরিয়ে এসে বললাম যে আমরা 9টা ছেলে আছি, অন্তত 1-2 করে রুটি করে দাও আমাদের জন্য। আর ওদের রুটিগুলো খুব বড় বড় হয়, কাঠের আগুনে করে তো বড় বড় রুটি। তো ওরা বললো ঠিক আছে আমরা 10-12টা রুটি করে দিচ্ছি তোমাদের। 10-12টা রুটি করে দিল, করে দিয়ে এবারে ওইটা নিয়েই ফেরা হচ্ছে, সঙ্গে পোর্টার রয়েছে। তা আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে আলোচনা করছি, আরে রুটি তো পেলাম, তাই কাঁচা রুটি মানে ওই রুটির সঙ্গে আর কিছু পাওয়া যাবে না, খাবো কি দিয়ে? যতই হোক ওইভাবে শুধু রুটি খাওয়ার তো অভ্যাস।
তো যখন ফিরে আসছি কিছুটা যাওয়ার পরে হঠাৎ কোথা থেকে একজন সাধুজি এসে আমাদের দাঁড় করালো, মানে সামনে এসে। মানে নাগা সাধু নাকি? নাগা না, মানে অন্ধকারে নাগা না, পোশাক আছে, হ্যাঁ পোশাক আছে, কম্বল, হ্যাঁ জটা ফটা আছে, কম্বল জড়ানো ছিল বোধহয়। তো এসেই কোনো কথা বললো না, আমাদের দেখে একটা হাতের একটা প্যাকেট ছিল ওনার, সেই প্যাকেটটা আমাদের হাতে দিয়ে দিল, দিয়ে বললো যে রাত মেয়ে তেরা কাম তেলক্ষণকার কাম মে আয়েগা, বলে ও যেরকম এসেছিল সেরকম আবার কোথায় চলে গেল অন্ধকারের মধ্যে, বুঝেছো তো? আচ্ছা। তা আমরাও তো তখন ঠিক আছে চলো, দিয়েছে সাধু বাবার প্রসাদ পেয়েছি বলে আমরা হাঁটতে হাঁটতে এলাম, আমরা জানিও না কি আছে ওর ভেতরে। যখন ঢুকলাম আমাদের সঙ্গে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখতো এরকম সবাই তো সব ঘিরে ধরেছে, তাহলে এই ঘটনা হয়েছে, সাধুজি প্রসাদ দিয়েছে, কি আছে খুলে দেখলাম চিনি আছে ওর মধ্যে, অন্তত 250-300 গ্রাম চিনি। আচ্ছা, প্লেন চিনি। তো রাত্রিবেলা চিনি আর রুটি খাওয়া হলো। আর যেখানটা ছিলাম ও কল ফল ছিল না, বুঝেছো তো, পাশে ছোট্ট নালার মতো একটা ছিল, ওটা দিয়ে স্বচ্ছ জল, বরফ গলা জল, ওই জলটাকে আমরা কালেক্ট করে নিচ্ছিলাম। কালেক্ট করে নিয়ে ওর মধ্যে তখনকার দিনে জিওলিন পাওয়া যেত, জিওলিন ওই 2-3 ফোঁটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমরা খেতাম। এইভাবেই পুরো হিমালয়টা ট্যুর করেছে। তো এইরকম একটা ঘটনা, ধরো এটা তো একটা আশ্চর্যই ঘটনা। না না অবশ্যই, কোথা থেকে এলো আর কোথায় চলে গেল ভগবান জানে। অবশ্যই অবশ্যই। আর ওদের তো সাধুদের কোনো টর্চও লাগে না, না কিছু লাগে, মানে ও নিজের মতো আসে, নিজের মতো চলে। পরের দিন সকালবেলা যখন আমরা ওখান থেকে বেরিয়ে কল্পেশ্বরের দিকে যাচ্ছি, কল্পেশ্বরে কিছুটা আগে একটা গ্রাম আছে, ওই গ্রামে না প্রচুর ফলের গাছ ছিল। এই গ্রামটার নাম এই মুহূর্তে আমার মনে নেই। প্রচুর ফলের গাছ ছিল। ওদের যে মোড়লজি ছিল সে বললো যে ঠিক আছে তোমরা, তখন সকাল 10টা বাজে, ভোরবেলায় বেরিয়ে গেছিলাম, তো বললো যে তোমরা যখন যাচ্ছ কল্পেশ্বরে পুজো করে এখানে খাওয়া দাওয়া কোথাও পাবে না, আমার এখানে খেয়ে চলে যাও। মানে ওরাই খাওয়া মানে কি মাইলোর খিচুড়ি আর পুদিনা পাতার চাটনি, এই তো খাওয়া, মানে আলুও কিনতে পারে না ওখানকার লোকেরা, এত গরিব। তো ঠিক আছে, এবার ওনার সঙ্গে বসে বসে কথা বলছি আমরা। তো তখন বলে যে তোমরা যাচ্ছ যখন, ওখানে একজন সাধুজি আছে কল্পেশ্বর মন্দিরে, একজন সাধুজি হঠাৎ করে এসছে, তো উনি একটা গুহার মধ্যে থাকে। তো আর গুহার মধ্যে বড় বড় গোসাপ আর সাপ রয়েছে, তো তোমরা সাধুজির সঙ্গে কথা বলে আসবে, দেখে আসবে ওটা। তা ঠিক আছে, তা আমরা যথারীতি হাঁটতে মানে ওখান থেকে বেশি দূর না, হয়তো ওখান থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কল্পেশ্বর। কল্পেশ্বর পৌঁছে গিয়ে দেখছি যে একটা বড় পাথরের, বিশাল বড় একটা পাথরের টুকরোর মতো, মানে বড় প্রকাণ্ড পাথরের উপরে একটা সাধুজি বসে আছে। বলা যায় খালি গায়ে প্রায়, মানে গায়ে একটা চাদরের মতো আছে কিন্তু পাতলা চাদর, তো রোদ পোয়াচ্ছে বসে বসে। তা আমরা গেলাম, গিয়ে বললাম যে এরকম আমরা তো এসছি এখানে। বললো ঠিক আছে বেটা, যা পুজো করে আগে কল্পেশ্বরের। তা আমাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল, সেই মন্ত্রমন্ত্র পড়তো, দিয়ে পুজো হয়ে গেল, বুঝছো তো। তো কল্পেশ্বরে যে স্টোনটা আছে, ওখানে যে পাথরটা আছে যেটাকে শিব মানা হয়, তো তার গায়ে জটার চিহ্ন রয়েছে, বেশ মানে বেশ পরিষ্কার বোঝা যায় জটা। তো আমরা যাই হোক ওই পুজো টুজো করে আবার সাধুজির কাছে এলাম। সাধুজিকে এসে আমরা জিজ্ঞেস করলাম, সাধুজি আমরা তো গ্রাম হয়ে এসেছি, গ্রামের সবাই বলছিল যে আপনার এখানে আপনি গুহাতে থাকেন, তো ওখানে সাপ আছে, সাপের সঙ্গে আপনি থাকেন। আমার তো খুব কিউরিয়াসিটি। तो साधु जी बोलते थे अरे ये देखने के लिए तुम आए यहाँ पर, शिव जी बुलाया तब ना आया, यहाँ रह जा 2-3 दिन। अच्छा, আমাদের বলছে 2-3 দিন থেকে যাও, তাহলে তুমি উপলব্ধি করতে পারবে শিবজির মাহাত্ম্য। তা আমরা তো তখন তো অল্প বয়স, সবাই সাধুজির সঙ্গে মজা করছে, আরে কি করে থাকবো, আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, এই আছে সে আছে, এই প্রোগ্রাম নিয়ে এসছি। তো ঠিক আছে, জেসা ভগবানকে ইচ্ছা, আর কিছু বললো না। প্রত্যেকে একটা করে তোমার এটাকে রুদ্রাক্ষ দিল প্রত্যেকে, বলে এ रख देना घर में काम में आएगा। তো বললো ঠিক আছে, আপको डेरा दिखाइए। এবার সাধুজি আমাদের নিয়ে গেলে পাশেই, তো দেখলাম যে
একটা বড় পাথরের ভেতর থেকেই গুহাটা, মানে ওই গুহাতে নামতে গেলে যেরকম আমাদের জলের রিজার্ভার থাকে না, মানে উপরে ঢাকনাটা খুলে নামতে হয়, ওরকম গর্তের মধ্যেই করা আছে, মানে বেশ বড় একটা ম্যানহোলের মতো করা আছে। আর ভেতরটা আলো, মানে হালকা হালকা আলো আছে। ওতে দেখলাম সাপ দেখিনি, বড় বড় গোসাপ ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তাহলে আপনি কি এখানেই থাকেন রাত্রিবেলা? বললো হ্যাঁ, বাহার মে বহুত ঠান্ডা হয়, কাহা रहेगा, তো यही रहता है। সাধুজিও খুব রসিক ছিল, মানে মজা করছিল, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো পেয়েছে। তো তখনও বলছে যে তো লোকন रह जा 2 दिन यही रहना। हमने इतना ये सब बड़ा बड़ा सांप का वहाँ पे घूमता है। बोलो कोई कुछ नहीं करेगा। तो बोले जा ना नीचे में, जा घूम को आ नीचे से। তো গেছিলে তোমরা? হ্যাঁ, তারপর আমরা 2-3 জন নামলাম নিচে, নামলাম। তো নামলেও কোনো, সাধুজি উপরে বসে আছে চুপচাপ। তো নামলেও, নামার পরে ওনার কথাবার্তা শুনে আমাদের সাহস হয়ে এসে গেছে। তো কোনো ইয়ে নেই, কোনো মানে তোমার ওই যে ওরা যে ইয়ে আসবে, কামড়ে দেবে সেসব আমাদের না ফিলিংস হয়েছে সেই সময় যে ওরা ভয়ের করছি, বা ওরাও মনে করে যে নর্মাল ব্যাপার এরকম আর কি, মানে না কোনো ভয় লেগেছে না কিছু হয়েছে। অ্যাকচুয়ালি তোমার এই কথাগুলো শুনতে শুনতে না, তোমার তপভূমি নর্মদাতে হংসবিদ্যার যেখানে প্রসঙ্গটা এসছে আর কি, অডিও সিরিজে যারা শুনেছে তারাও রিলেট করতে পারবে। সেখানেও কিন্তু সাধুজি তিনি যেখানে থাকছেন, তিনি কিন্তু একটা কুয়ার মধ্যে, কৃপানাথজি তিনিও আছেন। একটা জিনিস আমার বারবার মানে মনে আসে, যেটা সেটা আজকে প্রসঙ্গ এসছে বলে তোমাকে জিজ্ঞেস করে ফেলি। মানে এনারা যেখানে সাধনায় বসছেন, জপ তপ করছেন, তো সেই জায়গাটা অন্ধকার জায়গা কেন লাগে? আচ্ছা, অন্ধকার জায়গায় কেন লাগে সেটা আমি তোমায় বলি। মানে এটা আমার সামান্য ইয়েতে যেটা আমার যেটা তোমার উপলব্ধি, আমার কেন, যারা রেগুলার জব টপ করে তাদেরও উপলব্ধি একই হবে। মানে যে কোনো মানুষ যদি রেগুলারলি সে মন্ত্র করুক, যাই করুক না কেন, তার চোখের সামনে একটা জ্যোতি চলে আসে, মানে ফোর হেডে জ্যোতিটা আসে ঠিক মতো করলে, আসবেই। যে কোনো মন্ত্র মানে ঠিক মতো, মানে চার্জেবল মন্ত্র যদি হয় তো আসবেই। এবং যদি তুমি অন্ধকারে বসো, সেটা অনেক বেশি ক্লিয়ার হয়। এবার ধরো আমি বলছি, এটা ছোট্ট ইনস্ট্যান্ট দিচ্ছি, আমি ঘরে বসে আমার ঘরে ক্রিয়া করছি, ঠিক আছে? এরকম অনেক সময় হয়েছে। হয়তো কেউ মানে বাড়িতে হয়তো মেয়েরা জানে না যে আমি ক্রিয়া করছি, বা বউ জানে না আমি ক্রিয়া করছি, বসে এসে ঘরে ঢুকে অভ্যাস মতো লাইটটা জ্বালিয়েছে। তো যেই মুহূর্তে লাইটটা জ্বালিয়ে দেয়, সেই মুহূর্তে তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। সেটা তো হবে স্বাভাবিক, কারণ তুমি মানে ধরো না, ব্যাপারটা হচ্ছে মানে কি হয়, ফোর হেডে যে তোমার অন্ধকার থাকলে যে দীপ্তিটা থাকে, সেই দীপ্তিটা কমে যায়। যে তুমি যে লাইটটা দেখছো না, তার যে উজ্জ্বলতা থাকে, যখন তুমি এক্সটার্নাল লাইট এসে পড়ে তখন সেটা কমে যায়। এবং আমার যতদূর মনে হয় এটা একটা কারণ। অ্যাকচুয়ালি আরও কিছু কারণ থাকতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা আমার ফিলিংস হয়েছে এটাই। বেশ। আর তবে ওই তুমি যে বললে কৃপানাথজির কথা, আমি পরিক্রমার পথে অবোধ বলে একটা গ্রাম আছে, বুঝেছো তো? অবোধ গ্রামের না, আমরা নর্মদা, মা নর্মদার এপিসোড যখন হবে তখন আমরা সেই আলোচনাতে যাব। আপাতত আজকের এই এপিসোডে পুরোটা শোনার পরে আর কি, যেটা আমি বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারছি, কেননা এটা পরবর্তীতে এই এপিসোডটা আরো 1000 বার দেখলে তখন অন্যরকম। না দেখো, পঞ্চকেদারের পথে না, আমি যখন তুঙ্গনাথ গেছিলাম, তুঙ্গনাথ থেকে যখন আমি উঠছি, তখন তুঙ্গনাথ দর্শন করে 3 জন সাধু নামছে। 3 জনেরই বয়স দেখে মনে হবে 18-19, মানে মেদহীন চেহারা যাকে বলে, আর গায়ে কিছু নেই, মানে একটা ওই হাঁটুর উপরে তোলা একটা ধুতি। 3 জনের তুঙ্গনাথ থেকে নেমে আসছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে সাধুজি কুছ নেই পায় না, কাহা সে আ রাহা? ওরা ট্রেকিং করছে, মানে রোড দিয়ে না, ওরা বরফের উপর দিয়ে ধরো বদ্রীনাথ থেকে তুঙ্গনাথ চলে আসছে। আচ্ছা, আমি এই বিষয়টা, এই যেগুলো তুমি বলছো, এইগুলো, এই যে তোমার যে বইটা যেটা আসছে আর কি,
এইবার বইমেলায় যেটা বেরোবে, তো সেই বইতে কি লেখা আছে? না, এগুলো সম্বন্ধে আমি আচ্ছা, কেবলমাত্র ওখানে নর্মদার মায়ের নর্মদার কথাই লেখা আছে। তাহলে আমরা এই কাহিনীটা আজকের এপিসোডে শুনছি না, অনেকে তো রাগ করবে যেহেতু আমি আটকাচ্ছি, কেননা অনেকে কমেন্টে লেখে প্রদীপ তুমি আটকে দাও, ঠিক আছে? আচ্ছা, না, সময়ের দিকটা তো খেয়াল রাখতে হবে। একটা এপিসোড যদি অনেক লম্বা হয়ে যায় তো সার্বিক কারণে সেটা হবে না। একটা এপিসোড একটা ঘটনা কি দুটো ঘটনা হলো, সেখান থেকে আপনি কি উপলব্ধি করছেন ওটাই হচ্ছে আসল। নইলে এই লম্বা এপিসোড বানিয়ে 1000 ঘন্টা কথাবার্তা একই এপিসোডে কি ভ্যালু যোগ করবে একটা মানুষের জীবনে, তাই না? চলো, আজকের এপিসোডে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। দেবাশিস তার বই আসছে, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার লিঙ্ক। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যারা মায়ের ছবি চাইছেন বিনামূল্যেই পাবেন। আপনি ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের বাইরে যেখানেই থাকুন না কেন পোস্টাল চার্জ লাগবে, বাকি আপনি ছবিটা ফ্রিতে পাবেন। নর্মদেশ্বর শিবলিঙ্গের জন্য আপনি যোগাযোগ করবেন, ফোন করবেন। আচ্ছা, অনেকে ফোনে পায় না, দেখুন ফোন যতটা কম হয় তত ভালো। যাদের সাথে একবার ফোনে যোগাযোগ হয়ে যায় তাদের সাথে ফোন আর দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবেন, কেমন? তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নমস্কার।